আসসালামু আলাইকুম। খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, সহকারী শিক্ষক, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থী সহ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আশা করি সকলে ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে ক্লাস শুরু করার পূর্বেই আমি দেখে নেব যে সব কিছু ঠিক আছে কি না, আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না, শুনতে পাচ্ছ কি না, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তাহলে ক্লাস করাটা সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী সহ যারা যুক্ত হয়েছেন সকলকে বলছি যে তোমাদের নিজ নিজ টাইমলাইন থেকে এই ক্লাসটি শেয়ার দিয়ে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সহ তোমাদের বন্ধুরা যারা এই ক্লাসটি দেখতে পাচ্ছে না, শেয়ার করে দিলে কি হবে, তোমাদের পাশাপাশি তারা সেই ক্লাসটি দেখতে পাবে এবং তাদের উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় ঠিক আছে কি না আমরা আর একবার একটু দেখে নিই। আচ্ছা, মুর্শিদ পায়েল স্যার, সুন্দর উপস্থাপনা, মনে হয় শোনা যাচ্ছে। আমরা শুরু করতে পারি। আমরা ক্লাস এখনই শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে বিষয়টি নিয়ে অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন রকম বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তার ভিতরে ছিল যে রাসায়নিক শক্তির যে নেতিবাচক প্রভাব, ইতিবাচক প্রভাবগুলো ছিল, জ্বালানি বিশুদ্ধতার যে গুরুত্বগুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হয়েছিল। তো আজকে আমরা শুরু করব যে রাসায়নিক যে বিক্রিয়া, এটি তড়িতের সাহায্যে বা বিদ্যুতের সাথে, তড়িৎ মানে তোমরা নিশ্চয়ই জানো, তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। তো এই তড়িতের সাহায্যে রাসায়নিক যে প্রক্রিয়াগুলো রয়েছে বা বিক্রিয়া যেটাই বলি না কেন, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, তো প্রথমেই আমি আলোচনা করব তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষ, এই বিষয়টি রাসায়নিক কোষ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষ শুনতে কেমন লাগছে, তাই না? আচ্ছা, দেখো, আমরা যখন জ্বালানি পোড়াই তখন কি ঘটে? জ্বালানি পুড়িয়ে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তাপ শক্তি আবার বিদ্যুৎ শক্তিতে কিন্তু পরিণত করা যায়। তো এবার আমরা জানবো কিভাবে তাপ শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিকে কিভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে, বা রাসায়নিক বিক্রিয়ায় ঘটানো যায়। তো আমরা প্রথমে একটা বিষয় সম্পর্কে একটু জানি। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। ঠিক আছে, তাহলে আমরা কিসের সংজ্ঞা দেখলাম যে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলছে? যে যন্ত্রের সাহায্যে, আমি আবার রিপিট করছি, একটু দেখো, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, সেই তড়িৎ, তাকেই বলা হবে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখন দেখো, তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষণের দ্রবণে দুইটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে। কি থাকে? ধাতব দণ্ড থাকে, অথবা হয় তোমার হচ্ছে ধাতব দণ্ড থাকবে অথবা গ্রাফাইট দণ্ড থাকবে। ঠিক আছে, গ্রাফাইট হয় ধাতব দণ্ড থাকবে অথবা গ্রাফাইট দণ্ড থাকবে।
তো দেখো, অতঃপর যে দণ্ড দুটি থাকবে সেই দণ্ড দুটিকে একটি ধাতব তার দিয়ে সরাসরি ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হয়। ঠিক আছে, তো কোষের মধ্যে ধাতব দণ্ড বা যে গ্রাফাইট দণ্ডটা থাকবে বলছি, এটাকে কি বলা হয় জানো? আচ্ছা, আমরা যখন কোনো ঘরে প্রবেশ করব কোন দিক দিয়ে করি? হ্যাঁ, দরজা দিয়ে করি। তোমাদের ধারণা ঠিক আছে। তো এখন দেখো, তাহলে যে গ্রাফাইট দণ্ড বা যে ধাতব দণ্ডটা থাকবে সেটাকে বলা হবে তড়িৎ দ্বার বা ইলেকট্রোড। ঠিক আছে, এইগুলোকে বলা হবে তড়িৎ দ্বার, তড়িৎ দ্বার বা বলা হবে হচ্ছে ইলেকট্রোড, 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 তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলা হয়। এখন আসা যাক যে তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার। তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুটি ভাগে ভাগ করি। ঠিক আছে, সেই দুটি ভাগ হচ্ছে কি কি? তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার? দুই প্রকার। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ এ মাঝে মাঝে আসে যে তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার। তড়িৎ রাসায়নিক কোষ আমরা বললাম হচ্ছে দুই প্রকার। দুই প্রকার তড়িৎ রাসায়নিক কোষ আমরা দেখতে পাই। এক, তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। একটা হচ্ছে নাম্বার 1, এক নম্বরে বললাম তড়িৎ বিশ্লেষ্য কোষ। বিশ্লেষ্য কোষ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ। আরেকটি হচ্ছে গ্যালভানিক কোষ। আমরা সাধারণত এই দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ দেখতে পারি। এখন আসা যাক তড়িৎ বিশ্লেষ্য কোষ কি। যে কোষ বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। আবার একটু লক্ষ্য করো, যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, সেই কোষকে বলা হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে এই ক্ষেত্রে কি বিষয়টা করছে? তড়িৎ বা বিদ্যুৎ আমরা বাইরে থেকে কি করছি? সাপ্লাই করছি, প্রবাহিত করছি। ঠিক আছে, এটি একটি লক্ষ্য রাখার বিষয়। আরেকটি আছে দেখো, গ্যালভানিক কোষ। তো গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ, এটা কি মানে কাকে বলা হবে গ্যালভানিক কোষ? দেখো, যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে বলা হয় হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ নিজেদের ভিতরে বিদ্যুৎ কি করবে? রাসায়নিক পদার্থ সমূহের ভিতরে বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপাদন করবে। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি ঘটছিল আর গ্যালভানিক কোষের ক্ষেত্রে কি ঘটে একটু লক্ষ্য করো। তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ বাইরে থেকে সাপ্লাই দিচ্ছি, আর গ্যালভানিক কোষের ক্ষেত্রে সেক্ষেত্রে ঘটবে কি, যে ওদের নিজেদের মধ্যে যে পদার্থগুলো রয়েছে ওর ভিতরে রিয়াকশন ঘটাবে, বিক্রিয়া ঘটিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহীটা কি আমাদের একটু জানার দরকার আছে। এই বিক্রিয়াগুলো পরবর্তীতে যখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব। তো বিদ্যুৎ পরিবাহী, এই বিষয়গুলো তোমরা জানো, কিন্তু আরেকবার এই তড়িৎ রাসায়নিক কোষের যখন ব্যাখ্যায় যাব এই বিষয়গুলো আমাদের লাগবে। হ্যাঁ, দেখো যে বিদ্যুৎ পরিবাহী কাকে বলা হয়? বিদ্যুৎ পরিবাহী এটাকে বলা হয় কন্ডাক্টর। তো বিদ্যুৎ পরিবাহী কথা শুনে বুঝতে পারছো যে বিদ্যুৎ পরিবাহী কি? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে, অর্থাৎ যার মধ্য দিয়ে বিদ্যুৎটা পরিবাহিত হয়। এক কথা হয়ে গেল, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। তো যেমন মনে করো ধাতু, লোহা বা অন্যান্য ধাতু হতে পারে, তার ভিতর দিয়ে
বিদ্যুৎ প্রবাহিত হয়। তারপরে গ্রাফাইট, লবণ, লবণের বিভিন্ন দ্রবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি আমরা বিদ্যুৎ পরিবাহীর উৎস হিসাবে বলতে পারি। এই বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহী আবার দুই প্রকার। তাহলে এই বিদ্যুৎ পরিবাহী আবার দুই প্রকার। কি কি? একটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। একটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী একটা, আর আরেকটি হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ। আরেকটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে এই দুই প্রকারের আমরা বিদ্যুৎ পরিবাহী দেখতে পাই। তো দেখি আমাদের সাথে কারা যুক্ত আছো, আমি আরেকবার একটু দেখে নিই। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। মেহেদি হাসান, রূপক, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল মামুন, কংগ্রাচুলেশন, হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের সাথে যারা যুক্ত আছে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যুক্ত আছো, তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী বিষয়গুলোতে আবার চলে যাই। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষণ দুইটা। ঠিক আছে, এবার আমরা কথা বলবো ইলেকট্রনীয় পরিবাহী নিয়ে। ইলেকট্রনীয় পরিবাহী তাহলে যে সকল ওই পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। আবার একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সেই মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে ধাতুর ভিতরে যে বন্ধনটা থাকে সেটা কি বন্ধন বলতো? আমরা পূর্ববর্তী অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে মেবি, হ্যাঁ পঞ্চম অধ্যায় হয়তো বা ষষ্ঠ অধ্যায়ের দিকে আমরা এটি বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের? ধাতুর ভিতরে যে বন্ধন সেটাকে কি বলা হয়? হ্যাঁ, তো শিক্ষার্থী তোমাদের ধারণা মনে হয় ঠিক আছে। দেখো, ধাতব বন্ধন, ধাতব বন্ধন। হ্যাঁ, আচ্ছা, এই ধাতব বন্ধন বিদ্যমান, এখানে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে। গ্রাফাইটেও মুক্ত ইলেকট্রন কিন্তু থাকে। এ সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের মাধ্যমে, মানে ইলেকট্রন যে মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত করে, ঠিক আছে, এই গ্রাফাইটের মধ্যে দিয়েও ইলেকট্রন এর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে থাকে। তো সকল পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। যেমন আমরা উদাহরণ দিতে পারি লোহা, কপার, নিকেল, গ্রাফাইট ইত্যাদি, এইগুলো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। কোন কোনগুলো বললাম? লোহা, তোমরা জানো, লোহা বা আয়রন। তারপরে হচ্ছে কপার বা নিকেল, হ্যাঁ, কপার, নিকেল, এই সমস্ত ধাতু, এগুলো কি? ইলেকট্রনীয় পরিবাহী। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইলেকট্রনীয় পরিবাহী সম্পর্কে দেখলাম। এরপরে আমরা দেখব তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা একটু কথা বলবো। তড়িৎ বিশ্লেষণ সেটি আবার কি? আচ্ছা, তো আমরা ইলেকট্রন পরিবহন সম্পর্কে জানলাম, কিভাবে পরিবহন যেগুলো করে তাকে আমরা বলছি হচ্ছে কি? ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে দেখো যে যেসব কঠিন অবস্থায়, মানে যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন কিন্তু করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে,
এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাদেরকে বলা হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে কি অবস্থায়? কঠিন অবস্থায় না, কিন্তু যখন সেটা গলিত অবস্থায় থাকবে বা দ্রবীভূত অবস্থায় থাকবে। দ্রবীভূত অবস্থা বলতে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পদার্থের ভিতরে সেটা দ্রবীভূত থাকবে বা গুলে থাকবে এক কথায়। আচ্ছা, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়, আয়নিত অবস্থায় তারা থাকে। এই আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎ কিন্তু পরিবহন করে। আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, পানি, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে থাকে। তাহলে কি কি বললাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে আছে দেখো সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, ইথানোয়িক অ্যাসিড বা পানি, আচ্ছা পানি, তারপরে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি প্রিয় শিক্ষার্থী? তোমরা একটু মনে করার চেষ্টা করো তো। হ্যাঁ, একটু মিলিয়ে নাও। CH3COOH, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। তো এগুলো যখন গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ কিন্তু পরিবহন করে। এবার আসা যাক, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আবার দুই প্রকার, মানে প্রথমে ভাগ, ভাগের থেকে ভাগ, তারপরে আবার আরেক ভাগ, সেটা এরকম। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো রয়েছে, তীব্র মানে কি? খুব বেশি, তাই না? তাহলে কথার সাথে এই তড়িৎ বিশ্লেষ্য কথাটার কি সংযোগ হতে পারে, মানে সংজ্ঞাটা কি হতে পারে? দেখো প্রিয় শিক্ষার্থী, যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে, সম্পূর্ণভাবে সেটি কি থাকবে? আয়নিত অবস্থায় থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যখন আমরা কোনো কিছুর ভিতরে দিই, সেটা কি হয়? সম্পূর্ণ গলে যায় কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে দেখো সম্পূর্ণভাবে কিন্তু আয়নিত অবস্থায় থেকে যাচ্ছে। তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলতে পারি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ভিতরে উদাহরণ আমরা দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড আর কপার সালফেট, এইগুলো। এবার দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে উইক ইলেকট্রিসিটি বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো, যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে, তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। উদাহরণ কি হতে পারে? পানি এবং ইথানোয়িক অ্যাসিড। পানি আর আচ্ছা, পানির সংকেতটা লিখলাম H2O, আর একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, পানি এবং ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখি আমাদের সাথে আরো কারা যুক্ত হয়েছে পরবর্তীতে এবং কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, মেহেদি হাসান রূপক বলেছে ধাতব বন্ধন। হ্যাঁ, ধাতব বন্ধন সম্পর্কে আমরা কথা বলেছিলাম।
কোনো প্রশ্ন হয়তো নাই, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা দেখলাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপরে দেখবো আমরা হচ্ছে তড়িৎদ্বার। দ্বার মানে কি? দরজা, তাই না? তাহলে তড়িৎদ্বারটা কি হতে পারে? তড়িতের দরজা? হ্যাঁ, বিষয়টা সেরকমই। আমরা একটু তড়িৎদ্বার নিয়ে আমরা একটু কথা বলবো। তড়িৎদ্বার নিয়ে একটু কথা বলবো। তড়িৎদ্বারকে বলা হয় হচ্ছে ইংরেজিতে ইলেকট্রোড। দেখো, তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মাধ্যমে দুটি অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফের দণ্ডে প্রবেশ করানো হয়, তাদেরকেই বলা হয় হচ্ছে তড়িৎদ্বার। কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা দেখো, তড়িৎ রাসায়নিক কোষে যে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মাধ্যমে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড থাকে, তাহলে ধাতব দণ্ড কয়টি থাকবে? দুইটি। ঠিক আছে, সেটি ধাতব দণ্ড বা গ্রাফের দণ্ড কিন্তু হতে পারে। প্রবেশ করানো হয় কিসের ভিতরে? ওই রাসায়নিক দ্রব্যের ভিতরে। এরপর ওই তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বারে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করবে, একটা ত্যাগ করবে আর একটা গ্রহণ করবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎদ্বারে কি ঘটে? ত্যাগ করা, গ্রহণ করা। এটি নিয়ে আমরা এর পূর্বের অধ্যায়গুলোতে কিন্তু আলোচনা করেছিলাম, মনে আছে শিক্ষার্থী? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো। সেটি হচ্ছে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তড়িৎদ্বারে কি হয়? বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তারপর অপর তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা, তো কোষের মধ্যে সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু সংঘটিত হয়ে থাকে। শুধু যে বিজারণ হবে তা না, সেখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, তো যে তড়িৎদ্বারে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে, একটু লক্ষ্য করো যে, আচ্ছা আমি আলাদা আলাদা করে লিখি। একটাতে লিখলাম জারণ বিক্রিয়া আর একটা বিজারণ বিক্রিয়ায়। মনে আছে প্রিয় শিক্ষার্থী, জারণ বিজারণ কখন ঘটে, কোথায় ঘটে? এর পূর্বেও কিন্তু একটু আলোচনা হয়েছিল। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটবে, এই যে জারণ বিক্রিয়া যে তড়িৎদ্বারে ঘটবে, ঠিক আছে, তাকে বলা হবে হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার। আর বিজারণ বিক্রিয়া তাহলে কাকে বলবো? যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে, সেই ওই তড়িৎদ্বারকে আমরা কি বলবো? ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে এটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, এটা হচ্ছে ক্যাথোড। একটু মনে রাখবা, যেখানে বিজারণ বিক্রিয়া ঘটবে সেটাকে বলা হবে ক্যাথোড, আর যেখানে জারণ বিক্রিয়া ঘটবে সেটাকে বলা হবে অ্যানোড। আমরা উল্টাভাবে বলতে পারি যে অ্যানোড ঘটে কোথায়? জারণ বিক্রিয়ায়। আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ বিক্রিয়া। বুঝতে পেরেছেন মনে হয় এই বিষয়টি? তো আমরা তড়িৎ বিশ্লেষণের যে বিভিন্ন কৌশলগুলো রয়েছে, হ্যাঁ, এই কৌশলগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তার পূর্বে আমি আরেকবার একটু দেখে নিতে চাই যে আমাদের সাথে কারা যুক্ত আছো এখন পর্যন্ত। অনেকেই আবার পরবর্তীতে যুক্ত হয়েছ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ করব। তো শেষ করার পূর্বে তোমরা এই আজকে যে আলোচনা বিষয়গুলো হলো এগুলো বাসায় একবার দেখবে। পাশাপাশি তোমরা বাসাতেই থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের খুলনা অনলাইন স্কুলে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে, আশা করি তোমরা সেই ক্লাসগুলোর সাথেই থাকবে। এছাড়াও প্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা বাসায় থেকে
অনেক ভালো থাকবে, মাদক থেকে দূরে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।